আজকের ক্লাসটা একটু অন্যরকম হবে, কারণ এই বৃষ্টির জন্য আর যাওয়া হয়নি। আজকে শুরু হবে, দেখো যেখান থেকে হয়েছিল পেজ নাম্বার 95-এর রাসায়নিক সমীকরণ থেকে। আজকে হবে তারপরে রাসায়নিক সমতা বিধান বা সমীকরণের সমতা বিধান করা। এবার সমতা বিধান বলতে কি বোঝায়? সমতা বিধান বলতে বোঝায় যে কোনো রাসায়নিক বিক্রিয়ার সমীকরণে, ধরো নাও যে একটা সমীকরণ হচ্ছে NH3, তাহলে একটা সমীকরণ লিখলাম যে N2 প্লাস 3H2 দিয়ে তৈরি হলো 2NH3। তাহলে এটা একটা রাসায়নিক সমীকরণ। এখানে কি আছে? বিক্রিয়কগুলো আছে নাইট্রোজেন আর হাইড্রোজেন। নাইট্রোজেন আর হাইড্রোজেন বিক্রিয়ক আছে, কিন্তু বিক্রিয়াজাত পদার্থ যেটা আছে সেটা হচ্ছে NH3, অ্যামোনিয়া। এবার সমতা বিধান বলতে বুঝবো যে বিক্রিয়কের মধ্যে যে সমস্ত মৌলের পরমাণুগুলো আছে তার সংখ্যা, আর বিক্রিয়াজাত পদার্থতে যে সমস্ত পরমাণুগুলো বা সেই সমস্ত পরমাণু আছে কিনা সেটা দেখতে হবে আগে, তারপরে দেখতে হবে যে তাদের সংখ্যা সমান আছে কিনা। যেমন এখানে দেখো যে N2 মানে কি? নাইট্রোজেনের একটা অণু। নাইট্রোজেনের একটা অণুতে দুটো পরমাণু আছে, N2 মানে দুটো পরমাণু আছে নাইট্রোজেনের। বিক্রিয়াজাততে দেখবো যে দুটো নাইট্রোজেনের পরমাণু আছে কিনা। তাহলে এই যে নাইট্রোজেনের দুটো পরমাণু আছে। হাইড্রোজেনের ক্ষেত্রে দেখে নিব যে হাইড্রোজেনের একটি অণু, মানে অলরেডি দুটো পরমাণু আছে ওটাতে, তার সাথে সাথে আরো 3 দিয়েছি আমি। তাহলে এখানে তৈরি হয়েছে NH3H2 দিয়ে। এখানে দেখে নিব বিক্রিয়াজাত পদার্থতে যে হাইড্রোজেনের 3টা পরমাণু এখানে, আর 3 দুগুণে আবার 6। তাহলে এখানে হচ্ছে নাইট্রোজেন দুটো, দুই দিকেই দুটো সমান আছে। হাইড্রোজেন আছে 6টা, দুই দিকেই সমান আছে। তাহলে এটাকে বলা হবে তখন সমিত সমীকরণ বা সমীকরণের সমতা বিধান। এবার একাধিক সমীকরণের সমতা বিধান আছে, যেমন তোমাদের বইয়ে আছে পেজ নাম্বার 97-এ একটা করে দেখাচ্ছি। C+O2 দিয়ে তৈরি আছে CO, এখানে ড্যাশ আছে। এখানে দেখো অক্সিজেন দুটো আছে। তাহলে অক্সিজেন এখানে দুটো থাকার জন্য এখানে একটা আছে, তাহলে এখানে কত লিখতে হবে? 2। এখানে যখনই আমি 2 লিখবো তাহলে অক্সিজেনের দুটো পরমাণু হয়ে গেল। এখানে অক্সিজেনের দুটো পরমাণু আছে, ঠিক আছে, কিন্তু এখানে কার্বনের দুটো আবার বেড়ে গেল। তাহলে এই কার্বনের দুটো বেড়ে যাওয়ার জন্য এই কার্বনের আগে আমি আবার 2 লিখে দেবো। তাহলে হয়ে যাচ্ছে যে কার্বনের দুটো পরমাণু, অক্সিজেনের দুটো পরমাণু, কার্বনের দুটো পরমাণু, অক্সিজেনের দুটো পরমাণু। যখন একটা সমীকরণের সমতা বিধান সম্পূর্ণ হবে, তখন সেই সমীকরণের মাঝখানে যে বিক্রিয়ক থেকে বিক্রিয়াজাত পদার্থ যে তৈরি হচ্ছে সেখানে আমরা সমান চিহ্ন লিখতে পারবো। এরপরে হচ্ছে P4I2, Pi3 লেখা আছে। তাহলে এখানে আরেকটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে I2 যেটা আছে, যে এখানে দুটো আছে, এখানে 3টা আছে। তাহলে এটাকে না দুটো করা যাবে, এটাকে না 3টা করা যাবে। তাহলে একে আমি কি করব? 2 দিয়ে গুণ, একে 3 দিয়ে গুণ। কিন্তু এটা করেও কিন্তু আমাদের সমতা বিধান হবে না, কারণ যে এখানে P4 আছে, ফসফরাসের 4টা পরমাণু আছে, কিন্তু এখানে ফসফরাসের কটা হচ্ছে? 2টো হচ্ছে। তাহলে এখানে আমি কত করব? 4। এখানে যদি 4 করি তাহলে কত হলো? 4টা P, মানে ফসফরাসের 4টা পরমাণু হয়ে গেল। তার সাথে সাথে আয়োডিন কতটা হবে? 3 4 12টা। আয়োডিনে তাহলে কতটা পরমাণু আছে? 12টা। তাহলে এখানে যদি 12 করি আমি, তাহলে এটা তো 12, তাহলে 12টাকে 2 দিয়ে ভাগ, তাহলে কতটা হবে? 6টা। তাহলে এখানে লিখতে হবে 6I2।
আরও দেখে নেব KClO3 থেকে তৈরি হচ্ছে KCl প্লাস O2। তাহলে KCl মিলে যাচ্ছে প্রায়, কিন্তু এটা মিললেও তো হবে না, পুরোটা মিলতে হবে। তাহলে অক্সিজেন কতটা আছে? 3টা, এখানে অক্সিজেন 2টো, তাহলে এই 3টা বসে যাবে এইখানে, এই 2টা বসে যাবে এইখানে। এবার এখানে যদি 2 বসাই তাহলে পটাশিয়াম কতটা হলো? 2টো। পটাশিয়ামকে 2টো করার জন্য এখানে 2টো দিলাম, তাহলে পটাশিয়াম 2টো হয়ে গেল, ক্লোরিন 2টো হয়ে গেল। আবার অক্সিজেন কতটা হলো? 3 দুগুণে 6, অক্সিজেন 3 দুগুণে 6। তাহলে এইরকম করে আমাদের সমতা বিধান করতে হবে 97 পাতার 97 পেজের প্রায় 10টা সমতা বিধান করতে বলা হয়েছে, সেই সবটা করে আমাকে দেবে। এরপরে রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ। রাসায়নিক বিক্রিয়া কত প্রকার ও কি কি? রাসায়নিক বিক্রিয়া মূলত 4 প্রকার। কি কি? একটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ, প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। একে আমরা বলতে পারবো সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া। 2 নম্বর বিয়োজন বিক্রিয়া। 3 নম্বর প্রতিস্থাপন বিক্রিয়া। 4 নম্বর বিনিময় বিক্রিয়া। প্রত্যেকটা বুঝিয়ে দেব। এবার হচ্ছে যে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলবো? প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বলা হবে যে এইরকম বিক্রিয়ায় বা যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি বিক্রিয়াজাত পদার্থতে পরিণত হয়। যেমন প্রথম ক্ষেত্রে আমরা দেখলাম যে নাইট্রোজেন আর হাইড্রোজেন এরা একাধিক পরমাণু, মৌলের পরমাণু, এরা পরস্পরের সাথে কি হলো? সরাসরি যুক্ত হয়ে একটা পরমাণুতে পরিণত হলো, অ্যামোনিয়ার একটা পরমাণুতে পরিণত হলো। তাহলে এই বিক্রিয়াকে বলা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। তাহলে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া কাকে বলে? যে সকল রাসায়নিক বিক্রিয়ায় এক বা একাধিক মৌলের পরমাণু পরস্পরের সাথে সম্পূর্ণভাবে যুক্ত হয়ে একটি যৌগের পরমাণুতে পরিণত হয়, সেই রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে প্রত্যক্ষ সংযোগ রাসায়নিক বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। 2 নম্বর বিয়োজন বিক্রিয়া কাকে বলবো? বিয়োজন বিক্রিয়া বলা হবে, তাহলে এখানে কি হচ্ছে? বিয়োজন ঘটছে, একটা থেকে একাধিক ভেঙে যাচ্ছে। তাহলে এটাকে বলা হবে যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগিক অণু যেমন CaCO3, তাহলে এটাকে যদি ভাঙি আমি তৈরি হবে CaO প্লাস CO2। তাহলে ক্যালসিয়াম কটা আছে? একটা, কার্বন একটা। তাহলে ক্যালসিয়াম একটা, কার্বন একটা, আর অক্সিজেন 3টা। এখানে দেখে নিব যে ক্যালসিয়াম একটা আছে, অক্সিজেন একটা আছে, কার্বন একটা, অক্সিজেন 3টা আছে, আর কার্বন একটা আছে। তাহলে ভেঙে যাচ্ছে। তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় একটি যৌগিক অণু ভেঙে গিয়ে একাধিক যৌগিক অণু বা মৌলিক অণুতে পরিণত হয়, বা একাধিক যৌগিক পরমাণু বা মৌলিক পরমাণুতে পরিণত হয়, সেই সব রাসায়নিক বিক্রিয়াকে বলা হবে বিয়োজন বিক্রিয়া। তাহলে প্রথমটা কি হলো? তাহলে প্রথমটা হচ্ছে সংযোজন বিক্রিয়া বা প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া। দ্বিতীয়টা হচ্ছে বিয়োজন বিক্রিয়া বা প্রত্যক্ষ বিয়োজন বিক্রিয়া। এবার বিয়োজন বিক্রিয়া কোনো কোনো ক্ষেত্রে রাসায়নিক আলোর প্রভাবেও ঘটতে পারে, আবার
কখনো কখনো অন্যান্য মাধ্যম বা অন্যান্য অনুঘটকের মাধ্যমেও ঘটতে পারে। যেমন এর আগের একটা উদাহরণ দেখালাম, যে এখানে দেখো KClO3 পটাশিয়াম ক্লোরেট, পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেনে ভেঙে যাচ্ছে, তাহলে এই বিক্রিয়াটাকেও আমরা বলতে পারবো বিয়োজন বিক্রিয়া। এবার হবে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলবো? প্রতিস্থাপন বিক্রিয়া বলা হবে যে যখন কোনো একটা মৌল এবং একটি যৌগের পরমাণু, কোনো একটা মৌলের পরমাণু এবং কোনো একটা যৌগের পরমাণু বিক্রিয়াজাত পদার্থ হিসেবে ব্যবহৃত হয়ে, বিক্রিয়াজাত না, বিক্রিয়ক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়ে ধাতুকে প্রতিস্থাপিত করে দিয়ে, আগে উদাহরণটা দেখে নাও তারপর বলছি সংজ্ঞাটা। Fe প্লাস CuSO4 দিয়ে তৈরি হবে FeSO4 প্লাস Cu। এখানে দেখো যে কি আছে, এখানে ফেরামটা আলাদা আছে, কপার সালফেটটা আলাদা আছে, তাহলে এটা হচ্ছে লোহার একটা অণু, লোহা না বলে ফেরাস বলি, ফেরাসের একটা পরমাণু, এটা হচ্ছে কপার সালফেটের একটি পরমাণু। তাহলে এখানকার ফেরাসটা কি করবে, কপারকে প্রতিস্থাপিত করে দিবে, ওকে সরিয়ে দিবে, সরিয়ে দিয়ে ও ওর জায়গাটা দখল করলো। তাহলে ফেরাস কপারটাকে সরিয়ে দিয়ে ফেরাস সালফেট হয়ে গেল, আর এই কপারটা কি হবে, আলাদা একটা মৌলের পরমাণুতে পরিণত হচ্ছে। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে রাসায়নিক বিক্রিয়ায় একটি মৌলিক অণু, একটি যৌগিক অণু পরস্পর বিক্রিয়ক হিসেবে ব্যবহার হয়ে তাদের ধাতব অংশটা পরস্পরের মধ্যে আদান প্রদান ঘটিয়ে বা পরস্পরকে সরিয়ে দিয়ে বা অধিক সক্রিয় ধাতব মৌলটা কম সক্রিয় ধাতব মৌলকে সরিয়ে তার স্থান দখল করাকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এখানে লোহাটা মানে ফেরাসটা বেশি সক্রিয় কপারের থেকে, তার জন্য ওকে সরিয়ে দিচ্ছে, দিয়ে ওর জায়গাটা দখল করে নিচ্ছে। এটা তাহলে হচ্ছে কি প্রতিস্থাপন বিক্রিয়া। তাহলে প্রতিস্থাপন বিক্রিয়া বুঝতে পারলাম যে প্রতিস্থাপনে কি করবে, অধিক সক্রিয় মৌলের পরমাণুটা কম সক্রিয় মৌলের পরমাণুকে সরিয়ে দিয়ে তার জায়গাটা দখল করে নেবে। আরেকটা উদাহরণ, Zn প্লাস CuCl2 দিয়ে তৈরি করছে ZnCl2 প্লাস Cu। তাহলে এখানে একই রকম ভাবে যে জিঙ্কটা কাকে করলো, কপারকে সরিয়ে দিল, কপারকে সরিয়ে তার জায়গা দখল করে নিল জিঙ্ক ক্লোরাইড, আর এখানে কপারটা আলাদা হয়ে গেল। তাহলে এই সমস্ত বিক্রিয়াকে বলা হবে প্রতিস্থাপন বিক্রিয়া। এবার আসবে বিনিময় বিক্রিয়া কাকে বলবো? বিনিময় বিক্রিয়া বলা হবে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় দুটি যৌগের পরমাণু বা দুটি যৌগিক পরমাণু বিক্রিয়ক পদার্থ হিসেবে ব্যবহৃত হয়ে তাদের মধ্যে অধাতব অংশ বা ধাতব অংশকে পরস্পরের সাথে কি করবে, বিনিময় করবে। তাহলে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় এই ঘটনা ঘটবে তাকে বলা হবে বিনিময় বিক্রিয়া। যেমন NaCl প্লাস AgNO3, তাহলে এখানে দেখো যে AgCl প্লাস NaNO3 তে পরিণত হবে। কারণ হচ্ছে দেখো যে এখানকার সোডিয়ামটা আর এখানকার আর্জেন্টাম পরস্পরের মধ্যে কি করেছে, স্থান বিনিময় করেছে। যেমন এখানে দেখো যে AgCl হয়ে গেছে, মানে এই Agটা Cl এর সাথে যুক্ত হয়েছে, আর এই সোডিয়ামটা NO3 এর সাথে যুক্ত হয়ে NaNO3 সোডিয়াম নাইট্রেট তৈরি করেছে। তাহলে এরা কি করলো, পরস্পরের সাথে স্থান বিনিময় করেছে, যে সোডিয়ামটা চলে গেছে NaNO3 এর কাছে আর Agটা চলে এসছে Cl এর কাছে। তাহলে এটা হয়ে গেছে সিলভার ক্লোরাইড আর এটা হয়ে গেছে সোডিয়াম নাইট্রেট। তাহলে এরা পরস্পরের সাথে কি করেছে, স্থান বিনিময় করেছে। তাহলে এটা কি যৌগিক পরমাণু, এটাও যৌগিক একটা পরমাণু, মানে এটা একটা যৌগ সোডিয়াম ক্লোরাইডের পরমাণু, এটা হচ্ছে সিলভার নাইট্রেটের পরমাণু, পরস্পরের সাথে কি করলো, বিক্রিয়া করলো। বিক্রিয়া করে তাদের মধ্যে হয়
আমরা মনে করে নিতে পারবো এই ক্লোরিনটা এর কাছে গেছে অথবা এ এর কাছে এসছে, সোডিয়ামটা এই নাইট্রেটের কাছে গেছে, না হলে নাইট্রেটটা সোডিয়ামের কাছে এসছে। তাহলে কোনো একটা কিছুর কি ঘটেছে, বিনিময় ঘটেছে। তাহলে এই জন্য একে বলা হবে বিনিময় বিক্রিয়া। তাহলে আমরা এখানে বেশ 4 প্রকার বিক্রিয়ার কথা ভাবলাম। তাহলে রাসায়নিক বিক্রিয়া 4 প্রকারের। একটা হচ্ছে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, যেখানে কি হবে, দুটি মৌলিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে একটি যৌগিক পরমাণুতে পরিণত হবে। তারপরে হচ্ছে বিয়োজন বিক্রিয়া, যেগুলো কি করবে, পরস্পর থেকে দূরে সরে যাবে, বিয়োজিত হয়ে যাবে, ভেঙে যাবে। যেমন এখানে একটা উদাহরণে দেখলাম যে ক্যালসিয়াম কার্বনেট থেকে তৈরি হলো ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড। এখানে একটা দেখলাম পটাশিয়াম ক্লোরাইড থেকে পটাশিয়াম ক্লোরাইড প্লাস অক্সিজেন। এবার হবে প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়াতে দেখলাম যে পরস্পরকে কি করলো, প্রতিস্থাপিত করে দিল, প্রতিস্থাপিত করে দিয়ে আলাদা একটা যৌগ তৈরি করলো। আর সব শেষে দেখলাম বিনিময় বিক্রিয়া, তাদের মধ্যে কি ঘটলো, বিনিময় ঘটলো। এবার হবে যে এই সমস্ত বিক্রিয়াগুলো মুখস্থ করার পর তোমাদের পেজ নাম্বার 100 আছে বিভিন্ন বিক্রিয়ার সমীকরণ। সেই সমীকরণের পাশে তোমাদের লিখতে হবে যে কোনটা কোন ধরনের বিক্রিয়া। যেমন এখানে দেখো প্রথমটা, কার্বন আর অক্সিজেন পরস্পরের সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছে, কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড কি হয়েছে, এটা কার্বনের আলাদা একটা পরমাণু, অক্সিজেনের আলাদা একটা পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়েছে। তাহলে এটাকে বলা হবে প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া। দ্বিতীয় ক্ষেত্রে দেখো যে ZnCuSO4, তাহলে ZnSO4 প্লাস Cu দিয়ে তৈরি করবে, এটা তাহলে কোন ধরনের বিক্রিয়া, প্রতিস্থাপন বিক্রিয়া। এটা দেখো এটা হবে বিনিময় বিক্রিয়া। তাহলে এইরকম করে প্রত্যেকটা বিক্রিয়া তোমরা করে আমাকে পাঠাবে। এতদিন পড়া থাকবে, এর পরের দিন আলাদা চ্যাপ্টার শুরু হবে, এই চ্যাপ্টারটা শেষ। এর পরের দিন শুরু হবে পরিবেশের গঠন, পদার্থের ভূমিকা। যদি বুঝতে না পারো তাহলে এই ক্লাসটা আরেকবার করে দিব বোর্ডের কাছে গিয়ে, ঠিক আছে? কিন্তু আগে তোমরা পড়াশোনা করবে।